বন্যা, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। আমাকে একটু ধরে ফ্ল্যাটে নিয়ে যাবি? আমার মনে হয় না দোতলায় উঠতে পারবো। চল, নিয়ে যাচ্ছি। বন্যা নিতুকে সযত্নে বাসার বাইরে থেকে দোতলায় নিজের ফ্ল্যাটে নিয়ে এলো। বিছানায় বসিয়ে দিয়ে বলল, আমি এখানেই তোর ব্রাশ আর পানি এনে দিচ্ছি, তুই শুধু ব্রাশ আর কুলকুচি করে নে। খাওয়া দাওয়ার পরে তারপরে না হয় ফ্রেশ হইস ভালো মতো। নিতু বলল, হসপিটালে ছিলাম, গোসল করতেই হবে। তুই একটু পানিটা ছেড়ে দে, আমার জামা কাপড়গুলো একটু বের করে দে, শুধু গিয়ে পানি ঢালবো। ঠিক আছে, আমি তোর জন্য রান্না করে রেখেছি, গোসল করে এসে খেয়ে নে, পরে তোর ভালো লাগলে না হয় সব কথা বলিস আমাকে। এখন আর কিছু জিজ্ঞাসা করব না। নিতু সম্মতি জানিয়ে চোখটা বন্ধ করে নিল। চোখ বন্ধ করতেই বুঝলো মাথা ব্যথা প্রকোপ আকার ধারণ করেছে। চোখটাও জ্বালা করছে। এখন ভালো মতো একটু গোসল না করলেই নয়। কিন্তু নিজের দুর্বল শরীরকে খানিকটা সুস্থ করতেই গোসল শেষ করে যতটুকু সম্ভব ততটুকু খেয়ে নিল। বন্যাকে জানালো সে একটু ঘুমাতে চায়, সারা রাত ঘুমোয়নি, বিকেলে না হয় তার সাথে সব কথা বলবে। বন্যাও নিত শরীরের অবস্থা দেখে আর জোর করলো না। সে জানে নিতু তার কাছ থেকে অন্তত কিছুই লুকোবে না, শুধু সুস্থ তো হতে তার একটু সময় দরকার। বর্ণা নিজে এই রুমের লাইট অফ করে জানালার পর্দা দিয়ে নিতুর ঘুমানোর ব্যবস্থা করে দিল। তার সাথেই কি হয়েছে, এভাবে বাড়ি ছেড়ে এখানে কেন এলো নিতু? তাদের সম্পর্কে কি এখনো ঠিক হয়নি? নিতু সবটা জানায়নি উৎসকে। সে হসপিটালেই বা কেন ছিল? বন্যার এত প্রশ্নের উত্তর শুধু নিতুই দিতে পারে। বন্যা নিতুর দিকে তাকাতেই দেখল নিতু এতক্ষণে ঘুমের প্রস্তুতি নিয়ে চোখ বন্ধ করেছে। উৎস নূরজাহান বেগমকে বাসায় পৌঁছে দিয়ে নিজেও বাসায় ফিরেছে। নূরজাহান বেগম মেয়ের জন্য অসম্ভব চিন্তা করছিলেন। উৎস আশ্বস্ত করে বলেছে নিতু কোথায় গিয়েছে সে জানে, সে নিতুকে যেভাবেই হোক ফিরিয়ে আনবে। উৎস বাসায় ফিরছে 11টার দিকে। ফারিনা বেগম ভেবেছিল এবার হয়তো দুজনের মানবিমানের পালা শেষ হলো। তাই তিনি কাজের মেয়েটাকে দিয়ে দুজনের জন্য বিভিন্ন ধরনের রান্না করিয়েছিলেন। ভেবেছিলেন দুপুরে সবাই একসাথে খেতে বসবেন। এবার হয়তো বাড়ির পরিবেশ পরিবর্তন হবে। হলো তার উল্টো। উৎস একা বাসায় ফিরল, কিন্তু নিতু নেই। উৎসকে বাসার ভেতরে একা ঢুকতে দেখে এগিয়ে এলেন ফারিনা বেগম। উৎসুকে পাশ কাটিয়ে পেছনের দিকে এগিয়ে এদিক ওদিক দেখলেন, কিন্তু নিতু সঙ্গে নেই। তিনি উৎসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, নিতু কোথায়? আসেনি। সংক্ষেপে জবাব এলো উৎসের দিকে থেকে। তীক্ষ্ণ কণ্ঠে শুধালেন ফারিনা বেগম, আসেনি মানে? সে কোথায়? এলো না কেন? সম্ভবত সে তার বান্ধবীর বাসায় গিয়েছে, আগে যেখানে ছিল দেশে ফিরে। সেখানে কেন যাবে তার নিজের বাড়ি থাকতে? অভিমান করে আম্মা। কি হয়েছিল গতকাল? সন্ধ্যায় বেরিয়ে গেলে, রাতে জানালা সকালে দুজন একসাথে ফিরবে, আর এখন একা একা এসেছো? উৎস সেখানেই দাঁড়িয়ে সংক্ষেপে যতটুকু বলা যায় ততটুকু বলল। ফারিনা বেগম মেজাজের পারদ যেন তরতর করে বাড়ল। চোখে মুখে বিরক্তি প্রকাশ করলেন। সংসার, বউ, মা, এগুলোর প্রতি এত উদাসীন কেন তুমি, উৎস? কই, কাজের ব্যাপারে তো তুমি এমন নও। তবে ঘরের কথা যখন আসে তখন তুমি এমন গাধা কেন হয়ে যাও? মেয়েটা তোমাকে এত ভালোবাসে, 2টা মাস এই বাড়িতে সময় ব্যয় করেছে শুধুমাত্র তোমার ভালোবাসা পেতে। আর তুমি তুমি পড়ে আছো সেই অতীত নিয়ে। তুমি এখনও ওই মেয়েটাকে ভালোবাসতে পারলে না, অথচ ভালোবাসা নাকি এক মুহূর্তেই হয়ে যায়। মেয়েটা তোমার সাথে সংসার করতে চেয়েছিল, একসাথে থাকতে চেয়েছিল বিধায় পুরো দুনিয়া ভুলে এখানে পড়েছিল। তুমি সেটারই সুযোগ নিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছ। কথায় বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষ বোঝে না, তুমি হচ্ছ সেরকম। ফারিনা বেগম আফসোস করতে লাগলেন। ছেলেকে এখন মোটেও সহ্য হচ্ছে না তার। আরও কিছু কথা বলতে চেয়ে উৎসের দিকে তাকিয়ে কিছু না বলে বিরক্তি প্রকাশ করে নিজের রুমের দিকে হাঁটা ধরলেন। যাওয়ার সময় কাজের মেয়েটাকে ডেকে বললেন, রান্নাবান্না সব বন্ধ রাখতো, আজ কিছু রান্না করতে হবে না। রতনকে বল গাড়ি বের করতে, আমি এ বাসায় থাকবো না। যার বাড়ি সে একা একা আরামায়েশ করুক, মানুষ তো তার সহ্য হয় না। উৎস ততস্থ পায়ে মায়ের রুমের দিকে রওনা দিল। যেতে যেতে বলল, আম্মা প্লিজ, তুমি অন্তত আমাকে একটু বোঝো।
আমি নিতুকে ফিরিয়ে আনবো, কথা দিচ্ছি তোমায়। দাঁড়িয়ে গেল ফারিনা বেগম। পুনরায় উৎসের দিকে ফিরে কটাক্ষ করে বললেন, মেয়েটা চলে গেছে, ভালো হয়েছে। কতদিন আর ভালোবাসা ভিক্ষা চাইবে? কম সময় তো আর তোমার পিছনে ব্যয় করলো না। তাকে তুমি ফিরিয়ে আনতেই বা যাবে কেন? সে এখানে ফিরে কি করবে? আমার সেবা? প্রয়োজন নেই। মেয়েটা কতবার তোমার কাছে মাথা নত করে মাফ চেয়েছিল, কিন্তু তুমি তুমি নরম হওনি। উৎস এবার অসহায়ের মতো বলল, আম্মা, অবুঝের মতো কথা কেন বলছো? তুমি জানো আমি আমার ব্যক্তিগত জিনিসপত্র কাউকে ধরতে দেই না। সেদিন বাসায় ফিরে নিতুকে ডিভোর্সের কাগজ হাতে দেখে রাগ হয়েছিল ঠিকই, নিতুও তো কম কথা বলেনি। ওসবের জন্য কিঞ্চিত খারাপ আমারও লেগেছিল, তাই বলে মাফ করিনি এই কথা ভুল। আমি শুধু ওকে একটু বুঝিয়েছিলাম ও ভুল করেছে। আমার অভিমান মন খারাপ হতে পারে না? চুপচাপ থাকাটাই আমার চরম অপরাধ ছিল। নিতুর মা নিতুকে দেখতে চেয়েছিল, তাকে নিয়ে যেতে বলেছিল অনেকবার। শেষমেশ রাজি হয়ে ওকে নিয়ে যাই। শুধু এই বিষয়টা লুকানোই আমার ভুল ছিল। তোমরা সবাই মিলে আমাকে এমনভাবে দোষী সাব্যস্ত করছো যেন আমি অনেক বড় অন্যায় করেছি। হ্যাঁ করেছি, ওকে একা রেখে এসে। আমি নিজেই নিজেকে মাফ করতে পারছি না। ওর জন্য খারাপ লাগছে আমার। আমি জানি না এই খারাপ লাগা থেকে কবে বের হতে পারবো। ওর কাছে আমি এই ভুলের জন্য মাফ চাইবো আম্মা, আমি মাফ চাইবো। উৎস গড় করে কথাগুলো বলে ওপারে উঠে নিজের রুমে চলে গেল। ফারিনা বেগম ঠায় দাঁড়িয়ে রইলেন নিজের রুমের সামনে। কি থেকে কি হচ্ছে, কার জন্য হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারছেন না তিনি। নিতুর ঘুম ভেঙেছে বিকেলে। ঘুম থেকে উঠতেই বেলকনিতে এসে বসেছে সে। বন্যা নিতুকে বেলকনিতে বসতে দেখে রান্নাঘর থেকে দুজনের জন্য 2 কাপ চা করে এনে নিতুর পাশে চেয়ারে বসলো। নিতুর দিকে 1 কাপ চা এগিয়ে দিয়ে বলল, জানে তোর মতো আর তো বানাতে পারবো না। আমার হাতের বিশ্রী চার টেস্ট নে আজকের মতো। নিতু মৃদু হেসে চায়ের কাপটা নিল, বাহির দিকে তাকিয়ে বলল, আজকের আকাশটা সুন্দর, তাই না? হ্যাঁ, কিন্তু আমার বান্ধবীর মনে তো আকাশের মতো মেঘ জমেছে। কেন জমেছে সেটাও জানতে না পারলে আমার ভালো লাগছে না। নিতু একটা দীর্ঘশ্বাস ফেলে চায়ের কাপের দিকে তাকালো। চায়ে একবার চুমুক দিয়ে সেটা হাতেই ধরে রইল। ঘটে যাওয়া সব ঘটনা একে একে বলল বন্যাকে। কথা শেষ করতে করতেই চা ঠান্ডা হয়ে এলো। বন্যা মনোযোগ দিয়ে সবটা শুনে জিজ্ঞেস করলো, তাহলে এখন কি করতে চাইছিস? আবারও দেশের বাইরে যাব, আর ফিরবো না। পাগলামি করিস না। আমার সিদ্ধান্তকে তোর পাগলামি মনে হয়? হ্যাঁ, মনে হচ্ছে। সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে তুই সম্পর্কটা তুচ্ছ করে দেশের বাইরে চলে যেতে চাইছিস। দোষ তো তোরও কম না, কথা লুকাতে তো দুইজনই সেরা। ভাইয়া তো শুধু তোকে তোর বাড়িতে নিয়ে যেতে চাইছে, সেটাই জানায়নি। আর তুই কি কি লুকিয়ে রেখেছিস ভেবে দেখতো একবার। তুই তার চরিত্রের দিকে আঙ্গুল তুলেছিস, সেখানে তোদের সবকিছু এখনো ঠিক হয়নি। তার রাগ করাটাই স্বাভাবিক। উনি তোর মায়ের কথা রাখতেই তোকে না জানিয়ে ওইখানে নিয়ে গেছিল। তোর সাথে কি হতে পারে সেটা তুই ওনাকে বুঝালে এমন কিছু করতো না। এতদিন ওনার ব্যাপারে তুই যা যা বলেছিস তাতে বুঝেছি উনি তোকে ভীষণ কেয়ার করে। তোর জ্বরের কথাটা একবার ভাব। তুই তোর বাবার ব্যাপারে সবটা ওনাকে বললেই উনি কখনোই তোকে ওইখানে এইভাবে নিয়ে যেত না, আর রেখেও আসতো না। তুই কি বলেছিস? উনি তোর সৎ বাবা। অতীত বলেছিস, ভবিষ্যতে কি হতে পারে সেটা বলেছিস? কিছুই বলিসনি তুই। ওনাকে শুধু জানিয়েছিস যে তোর বাবা তোকে কাজ করতে দিতে চায় না, বিয়ে দিতে চাই। যেহেতু তোর বিয়ে হয়েই গেছে তাই উনিও হয়তো আর বিপদের আশঙ্কা করেনি। উনি তোর বাড়িতে যাওয়ার পরই বুঝতে পেরেছে তোর বাবা আসলেই তোর নিজের বাবা নয়। তোকে ওখানে নিয়ে যাওয়ার পরেও বলেছিস তোর মা জানিয়েছিল তোর বাবার নাকি ফিরতে 4-5 দিন দেরি ছিল। তাহলে এত কিছু হয়ে যাবে উনি কিভাবে বুঝবে বল? বন্যা থেমে বলল, শোন নিতু, এক হাতে তালি বাজে না। তোরা দুইজনই দোষী। আমি তো দেখতেই পারছি সব লুকানোর পরই দোষটা তোরই বেশি। নিতু চায়ের কাপটা ফ্লোরে রেখে বাইরের দিকে তাকাতেই বলল, দোষ ত্রুটি সব সাইডে রেখে শুধু একবার ভেবে দেখ, উনি আমাকে ভালোবাসেন না বন্যা। আম্মা আমাকে সবটা বলার পর বুঝেছিলাম ওনার আসলে দোষ ছিল না। আমিই তো সব লুকিয়েছি। নিজের নোংরা কালিময় অতীতকে জনসম্মুখে তুলে ধরতে চায় বল। আমি তো ভেবেছিলাম উনি সম্পর্ক শেষ করতেই আমাকে রেখে যাচ্ছেন। তাই তো জীবনের এই হতাশায় আমি নিজেকে শেষ করতে দ্বিতীয়বার ভাবিনি। বন্যা হতাশার নিঃশ্বাস ফেলে বলল, যখন ভালোবাসবে কাছে আসবে,
তখনই তো তুই চলে এলি। নিতুর ফোন বেজে উঠল। ফোনটা পাশেই রাখা ছিল নিতুর। ফোনের স্ক্রিনে পরিচিত মানুষটার নাম জ্বলজ্বল করছে। নিতু স্ক্রিনে চোখ বুলালো। গোটা গোটা বাংলা অক্ষরে লেখা সুপ্ত আবেগ। ফোনটা হাতে নিতেই বন্যা শুধালো। কে কল করেছে? নিতু প্রলম্বিত শ্বাস ফেলে জবাব দিল। উৎস, আমি দেশের বাইরেই চলে যাব বন্যা। এই লোক আমাকে ভালোও বাসবে না, আবার ছেড়ে থাকতেও দেবে না। যত কষ্ট শুধু আমারই হবে। আমি আর কত সহ্য করব বলতো? নিতুর কথায় বন্যা চায়ের কাপ দুটো নিয়ে উঠে দাঁড়িয়ে বলল। বালের কথাবার্তা আর ভালো লাগে না। বয়সে বুড়ো হচ্ছিস আর বুদ্ধি কচ্ছি বাবু। দুইজনে পৃথিবীর দুই প্রান্তে যে চিল কর, তোদের আর কিছুই করতে হবে না। বন্যা ভেবে আবারও বলল। তোদের কিন্তু রাগ অভিমান বড় করে দেখার বয়স নাই নিতু। দুজন কথা বল, সব ঠিক করে নে। বন্যা বেলকনি থেকে রুমে গেল। নিতুর ফোনটা বারবার বাজছে, বেজেই চলেছে। নিতু কল রিসিভ করলো। ওপাশ থেকে কেউ মৃদু গলায় বলল। সরি। ফোন করেছেন কেন? মাফ চাইতে। আমি বেরিয়ে আসার পর একবারও খোঁজ নিয়েছেন আমি কোথায় আছি, কিভাবে আছি? যেভাবেই আছো ভালো আছো, আমার চোখের সামনে আছো। মানে? রুমে দম বন্ধ হয়ে আসছে আমার, বিছানায় শুতে পারছি না, তাই তোমার বাসার সামনে এসে দাঁড়িয়ে আছি দুপুর থেকে। নিতু বসা থেকে উঠে দাঁড়ালো। বাহিরের দিকে তাকাতেই দেখতে পেল উৎস রোদের মধ্যে বাহিরে রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে। নজর তার এই দিকেই সীমাবদ্ধ। নিতু ফোন কানে নিয়ে বলল। এখানে এসেছেন কেন? আপনি বাসা চিনলেন কিভাবে? তুমি বাসার ঠিকানা বলেছিলে, ভুলে গেলে? এসেছেন কেন? এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই বলবো? ইচ্ছে হলে রাস্তায় বসে পড়ুন, ভাঙা থালা পাঠাই। তোমাকে পাঠালেই হয়ে যেত। হবে না। বলেই কল কেটে দ্রুত পায়ে রুমে চলে গেল নিতু। উৎস পুনরায় ফোন করলো। নিতু কল রিসিভ না করে ফোনটা হাতে নিয়ে জানালার ফাঁক দিয়ে উৎসকে দেখতে থাকলো। উৎস এইভাবেই দাঁড়িয়ে কলের ওপর কল করে যাচ্ছে। কিছুক্ষণ পর কল আসা বন্ধ হলো। ছোট্ট একটা মেসেজের ওপর পক্ষ থেকে। ভালোবাসার ব্যাপার তোমার, আমি আমার অভ্যাস আর পরিবর্তন করতে পারবো না। অভ্যাস হয়ে যাওয়া মানুষটা গত কয়েকদিনে বুঝিয়ে দিয়েছে ঠিক কতখানি জায়গা সে দখল করে নিয়েছে। আমি তোমাকে না নিয়ে ফিরছি না নিতু। নিতুর মুখে মুচকি হাসির আভা দেখে গেল। বন্যা রুমে ঢুকতেই নিতুকে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো কিছু বুঝলো। বন্যা আলতো গলায় বলল। নারীকে এক পলক দেখে যে পুরুষ প্রেমে পড়ে যায়, সেই পুরুষ নারীর সৌন্দর্যের প্রতি হয়। আর সেই প্রেম সময় নিয়ে বোঝে। অবুঝ ঘটনা সময় নিয়ে গড়ে ওঠে, সেই ভালোবাসা হয়। উৎস ভাইয়া তোকে ভালোবাসে, সেটা নিজের কাছেও নিজে স্বীকার করতে পারে না। তুই ওনাকে দীর্ঘ একটা সময় ধরে ভালোবাসছিস। উনি কিন্তু তোর মতো নয়। উনি মাত্র তোকে অনুভব করছে, শুধুই করছে। তোর অনুপস্থিত ওনাকে হতবিহ্বল করে তুলছে। দূরে থাক, আরো দুটো দিন দেখবি ওনার ভেতরে সব কথা হুড়মুড় করে বেরিয়ে আসবে। মানুষ যতই চাপা স্বভাবের হোক না কেন, কেউ তাকে ভালোবাসতে জেনেও নিজের ভালোবাসাটা ফিরে সেটা কিছুই চাপা রাখতে পারে না। উনিও পারবে না। তোর কান সার্থক হবে, শুধু সময়ের অপেক্ষা। 2 দিন দূরে থাক, তবে একেবারে দূরত্ব বাড়িয়ে দিস না। কিন্তু জানালার ফাঁকা দিয়ে বাহিরে উৎসের দিকে তাকিয়ে বলল। তুই হয়তো ঠিকই বলেছিস। বন্যা একটা চেয়ারে বসে বলল। হয়তো না, আমি জানি আমি ঠিক বলছি। পৃথিবীর কোনো মানুষই পারফেক্ট হয় না। দুজন দুজনের ত্রুটি মেনে নিয়ে 2 কদম করে নিজেদের দিকে এগিয়ে গেলে দেখ সবকিছু সহজ হয়ে যাবে। একটা কথা মাথায় রাখিস, আমি যতটুকু বুঝি উনি তোকে অনেক ভালোবেসে ফেলেছে। তোর খারাপ লাগা বিপদে উনি সহ্য করতে পারে না। সবাই সব কথা মুখ ফুটে তাড়াতাড়ি বলতে পারে না। নিতু আর বন্যা অসময়ে ঘুমানোর ফলে রাতের রান্নাটাও খায়নি। বন্যা বিছানা ছেড়ে ফোনটা হাতে নিয়ে বলল। রাত হয়ে গেছে, এখন আর রান্নাবান্নার কাজে কাউকেই যেতে হবে না। চলো বাইরে যাই খেয়ে আসি আজ। নিতু আর নোরা ভেঙে বলল। অর্ডার দিয়ে রেখেছি। বন্যা ফোনের দিকে নজর রেখেই বলল। সারাদিন বাসায় খাবার বাইরে অর্ডার না দিয়ে চল একটু হেঁটে আসি আর খেয়েও আসি। নিতু অমত করলো না, বিছানা থেকে উঠে বসে বলল। ফ্রেশ হয়ে রেডি হই তাহলে, শুধু ড্রেসটা চেঞ্জ করব। ঠিক আছে। দুজনে রেস্টুরেন্টের সামনে পৌঁছালো ঠিক 9টার সময়।
ভাড়া মিটিয়ে দিয়ে দুজন সিঁড়ি বেয়ে দোতলায় চলে গেল। কর্নারের দিকে